কোনো মেয়ের সঙ্গে এর সঙ্গে ওর সঙ্গে জড়িয়ে যে নোংরামিটা হচ্ছে এটা কখনো মানা যায় না। কমরেড লোকাল কমিটি সেক্রেটারি বললেন ওসব পরীক্ষা লাগে না, আমাদের সময়ও এরকম হয়ে যেত, এখন এসব হয়। 11 লক্ষ কোটি টাকা তিনি তার চিটিংবাজ জালিয়াত ভাইপোদের দিয়ে দিলেন। তারা 2.5 লক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে 7,014টা স্কুল চিরকালের জন্য বন্ধ। এগুলো সব কেন্দ্রীয় প্রজেক্ট। আর এর জন্য মূল দায়ী হচ্ছে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার আর দালাল মিডিয়াগুলো কুকুরের মতো সারা খেতে পায় না মনে হচ্ছে। তারা সারা দিন ধরে নোংরা কথাগুলো বলছে যেগুলোর মধ্যে কোনো যুক্তি নেই। এই যে গ্রেপ্তারির নামে বা এই যে দুর্নীতিগুলো হয়েছে এসএসসি টেট নিয়ে, তাকে কেন্দ্র করে ইডি সিবিআই যে নাটক তৈরি করেছে এই মুহূর্তে, সেই নাটকটাকে নাটক বলছেন এবং এই পুরো বিষয়টাকে একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে দেখছেন লেখক মানিক ফকির। তা আপনি কি পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে চাইছেন না কি বলতে চাইছেন কি? দেখুন, একদিন পার্থ চ্যাটার্জি আমাকে একবার বলেছিলেন যে মানিককে, মানে একটা মিটিং এ বলেছিলেন মানিককে খুব বড় দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ ওদের পার্টির বা সরকারের একটা বড় দায়িত্ব। আমি তখন পার্থ চ্যাটার্জিকে বলেছিলাম যে তোমরা রাজনীতি করো, রাজনীতির একটা অন্যতম অঙ্গ হচ্ছে মিথ্যা কথা বলা। আমি লেখক এবং সমাজকর্মী, লেখক হিসাবে আমার কাজ হচ্ছে সত্যি কথাকে তুলে ধরা। অর্থাৎ আমরা যদি রাজনীতির মধ্যে ঢুকে যাই তাহলে মানুষ যাবে কোথায়? ফলে এখানেও আজকে পশ্চিমবঙ্গের যা ঘটতে চলেছে আগামী দিনটা আমি দেখতে পাচ্ছি এবং যা ঘটছে এই বিষয়টা আমার মনে হচ্ছে একটি অন্যায়, মানে একটা মিথ্যা, মানে বাস্তবতাটাকে, একটা সত্যকে, এসএসসির ঘটনাটাকে উদ্দেশ্য করে একটা মিথ্যার ফানুস তৈরি করে দিয়েছে, যাতে একটা বড় কিছু খারাপের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে কারাই কথাগুলো বলছেন। এই ইডি যেভাবে তদন্ত করছে তার মধ্যে প্রচুর ফাঁক আছে, অনেক প্রশ্ন। আসলে আমরা জানি যে ইডি 17 বছরে প্রায় 5,400 মতো কেস, এরকম কাছাকাছি কেস করেছে, মানে সর্বনাশ করেছে। 5,400টা ইস্যুতে কত হাজার লোক শেষ হয়েছে, কিন্তু বাস্তবে সেটা প্রমাণিত হয়েছে মাত্র 23। এই মাত্র 23 জন বাদে বাকি সবারকে সম্মান ফিরিয়ে দিতে পেরেছে ইডি। এই যে আজকে আমাদের ঘরের মেয়েদের নিয়ে যে পার্থদার সঙ্গে জড়িয়ে এই যে মেয়েদের কথা বলা হয়েছে, এরা তো আমরা তো বাঙালি, এই মেয়েরা আমাদের বোন হতে পারে, আমাদের সন্তান হতে পারে, আমাদের একটা চোরেরও তো পার্টনার হতে পারে, একটা মহিলা পার্টনার হতে পারে। তা বলে তাদেরকে নিয়ে যে একটা ব্লু ফিল্মের মতো চর্চা চলছে, আসলে মনে হচ্ছে একটা ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার একটা ভয়ানক চেষ্টা এবং একটা খুব খারাপের দিকে যাচ্ছে। যেখানে যখন নর্মাল টাইমে আমরা সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধেই বলবো যারা অন্যায় করবে, কিন্তু যখন বাংলার বিপদ, যখন বাঙালির বিপদ, তখন কিন্তু বাংলাকে বাঁচানোর জন্য আমরা আপ্রাণ লড়াই করব। বারবার মনে রাখতে হবে, আমরা যে যতই বলি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই ইস্যুতে বারবার বলছেন যদি কারো দোষ প্রমাণিত হয় তাহলে তার ফাঁসি হোক, তার জেল হোক, তার যাবজ্জীবন হোক, কিচ্ছু যায় আসে না, এবং আমরা পার্টি থেকেও তাদের বের করে দেবো। সেইখানে তিনি বারবার দাবি করছেন যে কেসটা লং টাইমের জন্য নয়, যেমন সারদা দীর্ঘদিন ধরে চলছে আর ভোট এলেই সেইটাকে দিয়ে নোটিশ পাঠাচ্ছে ভয় দেখানোর জন্য। উনি বারবার দাবি করছেন 3 মাসের মধ্যে, 3-4 মাসের মধ্যে বিচার হয়ে যাক, তাহলে অত লিঙ্গার করার দরকার নেই, বিচারটা হোক, বিচারে প্রমাণিত হোক কে দোষী। সুতরাং সেই জায়গা থেকে আমার বক্তব্য হলো, দেখুন মশাই, স্রোতের পক্ষে একটা বিরাট বড় পাথরও ভেসে চলে যায়, স্রোতের বিপক্ষে বুক চিতিয়ে দাঁড়ানোটাই হলো প্রকৃত মানুষের কাজ। আমি এইখানে যে অন্যায়গুলো দেখেছি, অন্যায়গুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। না, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে মানে কি বিপদটা আপনি আজ করছেন, যে বাংলার ক্ষেত্রে কি কি বিপদ আসতে চলেছে। কারণ মিঠুন চক্রবর্তী বিজেপির পার্টি বিশেষ বসেই বলেছেন যে মহারাষ্ট্রে যেরকম ভাবে সরকার ভেঙে দিয়েছে, শিবসেনাকে ভেঙে সেখানে বিজেপির সাথে জোট করে সরকার গঠন করেছে, পশ্চিমবাংলাতেও নাকি 38 জন তার সাথে যোগাযোগ করছেন বিধায়করা যে বিজেপিতে আসার জন্য। অর্থাৎ পশ্চিমবাংলাও কি সেই গত বিধানসভা নির্বাচনে কোনো মানে সুযোগ না পেয়ে বিজেপি মুখরুদ্ধ পড়েছিল, সেখানে নতুন করে আবার কি এবার মহারাষ্ট্রের মতো এখানে সরকার ভাঙার কোনো ষড়যন্ত্রেরই পার্ট এই ইডির কাজকর্ম? দেখুন, তার আগে কি হতে চলেছে যেটা আপনি প্রশ্ন করলেন, একদম যথার্থ ঠিকঠাক প্রশ্ন করেছেন। তার আগে আমি একটা দুটো কথা বলে নিই। সেটা হচ্ছে, আমার কাছে
গত কয়েক বছর আগে যখন পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী হলেন, আমার এক সিপিএম এর লোকাল কমিটি সেক্রেটারি বন্ধু এলেন তার বউকে নিয়ে, এসে আমাকে চুপি চুপি বলছেন, বউ দূরে আছে, বলছে টেটের রেজাল্ট বেরিয়ে গেছে, পার্থকে বলে আমার বউকে একটু ঢুকিয়ে দাও। তো আমি বললাম যে আমার কথা শুনবে কেন, কি করে ঢুকবে? বললো না, তুমি বললেই হবে, তোমার বন্ধু। তখন আমি বাধ্য হয়ে বললাম যে টেটের রেজাল্ট কি? তখন তিনি বললেন, আমার সেই কমরেড লোকাল কমিটি সেক্রেটারি বললেন যে আরে ছাড়ো তো, ওসব পরীক্ষা লাগে না, আমাদের সময় এরকম হয়ে যেত, এখন এসব হয়। আবার আবার আরো আমার মনে পড়ছে যে মুর্শিদাবাদ থেকে একজন খুব বড় রেঞ্জের আমলা আমাকে ফোন করে বলছে, মমতাজ বেগম বলে কেউ একজন আছেন ওখানে, জেলা পরিষদে জিতেছেন, এবং তিনি যদি গরিব মানুষের মেয়ে, তিনি যদি জেলা পরিষদের সভাধিপতি হয় তাহলে মুর্শিদাবাদের অনেক কাজ হবে। কিন্তু শুভেন্দু অধিকারী 3 কোটি টাকা চেয়েছে, তাই আমাকে আরো বড় অফিসার তাকে দিয়ে বলাচ্ছেন যে আমি যদি পার্থটাকে বলে এই টাকাটাকে মুকুব করে দিতে পারি। তো আমি তখন উত্তরে বললাম যে আমি এমন একটি লোক, আমাদের সামনে ওরা রাজনৈতিক দলরা যে 2 নম্বরই কাজ করে, গোটা ভারতবর্ষের রাজনৈতিক দল এবং নেতারা আমার সামনে ভয় পায়, আমরা বলতেই পারবে না। যেখানে অমিত শাহ, যেখানে আমি নরেন্দ্র মোদীর কথা বলছি, মাত্র 4-5 দিন আগের খবর হলো 72,000 কোটি টাকা ওনার বাবার টাকা জমানো ছিল, উনি গৌতম আদানিকে দিয়ে দিলেন। তার আরটিআই বলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি আরটিআই রিপোর্টে বলছে 11 লক্ষ কোটি টাকা তিনি তার চিটিংবাজ জালিয়াত ভাইপোদের দিয়ে দিলেন, তারা নিয়ে লুটপাট করে পালিয়েছে। আমরা স্বচ্ছ ভারত চাই, অর্থাৎ ভারতবর্ষ দুর্নীতি মুক্ত করতে গেলে প্রথম গ্রেপ্তার করতে হবে এবং ধরতে হবে নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রীকে। সেই জায়গায় আমি মনে আছে, আমি পার্থটাকে বলেছিলাম একদিন যে এই যে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে টাকা নিয়ে নিয়ে চাকরি দেওয়া হচ্ছে, তোমাদের কি এরকম? তো ও আমাকে বলেছিল, কই একটা প্রমাণ দাও দেখি, একটা প্রমাণ দেখাও। আমি প্রমাণ দেখাতে পারিনি, ইন দ্য সেন্স যে তিনি যে এসব করেননি তা নয়, সেটা আমি জানি না, সেগুলো কোর্ট বিচার করবে। এই ঘটনাগুলোর, এই যে মেয়েদেরকে অসম্মান করে, চরিত্র হনন করে এই যে কথাগুলো, গল্পগুলো বলা হচ্ছে, আসলে এসএসসির যারা চাকরি প্রার্থী তাদের প্রতি বঞ্চনাটা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে, ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর এমন একটা সময়ের মধ্যে আমরা আছি, পশ্চিম বাঙালির শেষ, এনপিআর শুরু হয়ে গেছে, এনআরসির অন পার্ট এনপিআর শুরু হয়ে গেছে। 2024 সালের মধ্যে ভারতবর্ষে তথাকথিত মনুবাদী রাষ্ট্র হবে, ভারতের সংবিধান পাল্টে যাবে। অর্থাৎ মহারাষ্ট্রের যা ঘটনা ঘটেছিল, আজকে মিঠুন চক্রবর্তী তো, আপনি তো বললেন, মিঠুন দা তো পুরোপুরি বলেই দিয়েছে যে ভিতরে ভিতরে সমস্ত রাজনৈতিক এমএলএদেরকে ভয় দেখানো হচ্ছে যে তোদেরও পার্থর মতো ঘটনা ঘটতে পারে। অর্থাৎ এইভাবে ওরা গোটা বাংলাকে কোলাপস করে দিতে চাইছে, সরকার ভেঙে দিতে চাইছে। আচ্ছা, বামফ্রন্টের লোকেরাও চিৎকার চেঁচামেচি করছে, লাফাচ্ছে, তারা রাজনীতির লোক করতেই পারে, কিন্তু আমার প্রশ্ন, যদি এই সরকারটা ভেঙে যায় তাহলে বামফ্রন্টের কি সেই ক্ষমতা আছে? বামফ্রন্ট আসার কি কোনো রকম সুযোগ আছে? বামফ্রন্ট এলে নাই ভালো হতো, কিন্তু খুঁচিয়ে ঘা হয়ে যাবে, অর্থাৎ গোটা বাংলা মিলিটারিতে জয়লাভ হয়ে যাবে এবং আমাদের রাষ্ট্রপতি শাসন জারি করে ওরা গোটা বাংলাটাকে আবার সেই এনআরসি করবে, যেটা ইমপ্লিমেন্ট হতে চলেছে। এবং কিছুদিন আগে আপনারা জানেন, ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, জনগণনার মধ্যে এনপিআর হবে। অর্থাৎ সংবিধানের 6B 1948 সালের 19 জুলাইয়ের আগের কদিনের কাগজ আছে। অর্থাৎ এই যে আজকে শিক্ষার কথা বলছে, শিক্ষার কথা বলছেন, 2.5 লক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গে, 7,014টা স্কুল চিরকালের জন্য বন্ধ। এগুলো সব কেন্দ্রীয় প্রজেক্ট। অর্থাৎ কেন্দ্র একটা অশিক্ষিত গ্রুপ তৈরি করতে চাইছে, কোটি কোটি মানুষ যারা দাস হয়ে থাকবে, দাস শ্রমিক হয়ে থাকবে। এই জন্য আমার যন্ত্রণার জায়গাটা পার্থ চ্যাটার্জি বুঝবো না। ব্যক্তিগতভাবে আমি পার্থ চ্যাটার্জির বন্ধু হতে পারি, কিন্তু কখনো কোনো আপোষ করিনি কোনো জায়গার সঙ্গে, কোনো অন্যায়ের সঙ্গে। সেই জায়গায় বলছি, মানুষকে মগজ ধোলাই করে দেওয়া হচ্ছে। সবচেয়ে যেটা কষ্ট হচ্ছে, তৃণমূল পার্টির যে সমস্ত কর্মী আমি রাস্তাঘাটে বেশ কিছু দেখছি, তারা ভিতরে ভিতরে মনে হচ্ছে বিজেপি আরএসএস। তাদের মধ্যে আপনি বলুন তো, এই যে টাকা পয়সাগুলো পাচ্ছে, এত টাকা পাচ্ছে, আমরা জানি যে সরকার যখন, প্রশাসন যখন রিকভারি করে, তখন স্থানীয় লোকাল পুলিশ সঙ্গে নেয় এবং দুজনের সাক্ষী লাগে। আপনারা জেনেছেন, আমরা জানতে পেরেছি যে এই যে কোটি কোটি টাকা পাচ্ছে, এর কোনো সাক্ষী আছে কিনা, কে সাক্ষী? বলছে যে একটা আলমারির ভিতরে
একটা কাঠের আলমারির ভিতরে বলতে চাইছে 14 টন টাকা একটা আলমারির ভিতরে, বলতে চাইছে 1000টা 2000 টাকার বান্ডিল মানে হচ্ছে 20 কোটি টাকা, বলছে 14টা মেশিন নিয়ে আসছে। টোটাল বিষয়টা একটা হালকা হয়ে যাচ্ছে। যদি যদি দোষী হয়, দোষী হতেই পারে, তার জন্য বিধান আছে, তার জন্য। আর ইডি তো আর বিচারক নয়, ইডির কথাই শেষ কথা নয়। তাই যদি হতো তাহলে কোর্টের তো দরকার হতো না। অর্থাৎ ইডি সিবিআই এর বিরুদ্ধে আমার মামলা করা আছে। শান্তিরঞ্জন সিঙ্গুর মামলায় যিনি জিতেছিলেন, শান্তিরঞ্জন দাস, তিনি মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে, আমি সেটা অ্যাপ্লিকেন্ট ছিলাম। এটা একটা সিবিআই সেই রকম ভাবেই আমি বলতে চাইছি যে টোটাল বিষয়টা একটা ঠিকভাবে হোক। আজকে যদি প্রমাণিত হয়ে যায় যে এটা মিথ্যা, তাহলে এই মা বোনগুলোর সম্মান কি আমরা ফিরিয়ে দিতে পারবো? এবং আমরা বাঙালি, বাংলার ঐতিহ্য ধ্বংস হয়ে আজকে নারীদের সম্পর্কে, মেয়েদের সম্পর্কে কি কুৎসিত নোংরা। আর এর জন্য মূল দায়ী হচ্ছে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার আর দালাল মিডিয়াগুলো কুকুরের মতো। সারা খেতে পায় না মনে হচ্ছে, তারা সারা দিন ধরে নোংরা কথাগুলো বলছে, যেগুলোর মধ্যে কোনো যুক্তি নেই। তাই আমি সত্যিটাকে বলার চেষ্টা করছি। এখানে অনেকে প্রশ্ন করেছিলেন, এই যে আমি এরকম অনেকেই ইদানিং আমরা বলতে চাইছি যে বিজেপিটা ষড়যন্ত্রের একটা পার্ট, ইডির যে সমস্ত কাজকর্ম চলছে, কিন্তু তা সত্ত্বেও সিপিএম এর মতো কিছু সংগঠন বা পার্টি তারা বলতে চাইছে যে চোর তো চোরই হয়, চোর ধরো জেল ভরো, এরকম স্লোগান দিয়ে মোহাম্মদ সেলিম পর্যন্ত মিছিল বের করেছে। অ্যাকচুয়ালি রাজনৈতিক দলগুলো বলতে চাইছে যে চুরি চামারি যেগুলো হচ্ছে, মানে যেগুলো ধরা পড়ছে, এই ধরা পড়ার মধ্যে দিয়েও কি তাদের কোনোভাবে আমরা বিজেপি আরএসএস এর দোষ দিয়ে, মানে বিজেপি আরএসএস যেহেতু প্রচুর জালিয়াতি করেছে, ফলে সেটাকে তুলে আমরা কি এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি? না, করার চেষ্টা করছি না। আমরা এমন একটা সময়ের মধ্যে এসে পৌঁছেছি যেখানে আসাম শেষ হয়ে গেছে। আসামের 19 লক্ষ মানুষ এনআরসি ছুট হয়েছিল, এখন আবার 28 লক্ষ মানুষের আধার কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। 3 বছর ধরে আধার কার্ড ব্লক। পশ্চিমবঙ্গের হাজার মানুষের আধার কার্ড ব্লক হয়ে যাচ্ছে। সিটিজেনশিপ সার্টিফিকেট দেখাতে না পারলে এমনিতেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা হয়ে গেছে। লিঙ্ক করে দেখছে যে ব্যক্তি 1951 সালের ভোটার লিস্টে ছিল কিনা। এই যে মরে যাওয়ার পর যে ডেথ সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটটা আগে রাজ্য সরকার দিত বা রাজ্য সরকারের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি দিত, এখন সেটা এনআরসির একটা পোর্টালে দিতে হচ্ছে। সেটা দিল্লিতে যাচ্ছে, দিল্লিতে গিয়ে দেখছে যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করে দেখছে তার বাবা মা সে 1952 সালের ভোটার লিস্টে ছিল কিনা। এনআরসি চলছে। এই যে এনআরসি চলছে, আমরা দামাল বাংলা দীর্ঘদিন ধরে বলে আসছি, কিন্তু আমার সেলুট জানাতে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। মোহাম্মদ সেলিম তিনি ঘোষণা করেছিলেন কিছুদিন আগে যে পশ্চিমবঙ্গে এনপিআর চলছে নানা রকম ভাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ ভয়াবহ বিপদের মধ্যে আছে। সেখানে সিপিএম এর এই উল্লাস করতেই পারে। বিকাশ ভট্টাচার্য দুদিন আগে বললেন, আনন্দবাজারে দেখলাম বলছে কে চাকরি পাবে না পাবে দেখার দরকার নেই, আসলে এই ব্যবস্থাটার বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। ভালো কথা, সবই ভালো কথা, কিন্তু সব ভালো কথার মধ্যেও যদি ওরা এই সত্যি কথাটা, যেটা এনআরসি এনপিআর চলছে, এটা মানুষকে জানিয়ে দিত, তাহলে মনে হয় অনেক মানুষ বেঁচে যেত। না, এখানে প্রশ্নটা ক্লিয়ার হলো না। মানে কোনো একটা অন্যায়কারী অন্যায় করেছে, তার তুলনা করে ধরুন সে 11 লক্ষ কোটি টাকা মেরেছে মোদি বা বিজেপি, সেখানে প্রায় 100 কোটি টাকা হতে যাবে, যা যেভাবে তদন্ত চলছে ইডি বা যেভাবে ছানবিন শুরু করেছে। তো সেই 11 লক্ষ কোটি টাকা আমরা দেখিয়ে এই 50 কোটি কি 100 কোটির এটাকে জাস্টিফাই করতে চাইছি কি? একদম জাস্টিফাই করতে চাইছি না। আপনি চাইছেন সাজা? না, আমি চাইছি সাজা হোক। যেমন আমি বলতে চাইছি যে আমি যখন বলছি যে কেন্দ্রীয় সরকারের আরটিআই বলছে যে মোদি গভর্নমেন্ট তার মানে বদমাইশদের, চিটিংবাজদের 11 লক্ষ কোটি টাকা মানে মেরে দেওয়ার সুযোগ করেছে, তাহলে তার কাটমানি কত খেয়েছে? এটা লিখিত সরকারের। কিন্তু আজকের তারিখ পর্যন্ত পার্থ চ্যাটার্জি বা তৃণমূল এরা এই টাকাটা মেরেছে এরকম কিছু প্রমাণ নেই। এখন কেসটাই উঠলো না। কেস হবে, বিচার হবে, বিচারের পর যেটা হবে জেল হতে পারে, জরিমানা হতে পারে, ফাঁসি হতে পারে। তা বলে কোনো মেয়ের সঙ্গে ওর সঙ্গে জড়িয়ে যে নোংরামিটা হচ্ছে, এটা কখনো মানা যায় না। অর্থাৎ এই ইডির যে তদন্ত বা ছানবিন চলছে, তাতে করে যে টাকা উদ্ধার হচ্ছে এবং তাতে যদি প্রমাণ হয় যে
পার্থ চ্যাটার্জি দোষী এবং তার শাগরেদ রয়েছে। এখানে আমি একটা দাবি তুলেছিলাম যে যারা ঘুষ দিয়েছে, অর্থাৎ অবৈধভাবে চাকরির জন্য টাকা দিয়েছে, তাদেরও চিহ্নিত করে তাদেরকেও সাজা দেওয়া হোক, কারণ ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ। এখন বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলাকে তারা পাখির চোখ করেছে। গত মাসে নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের যে সেন্ট্রাল কমিটি মিটিং হয়েছিল, সেখানে তারা বলেছে যে পশ্চিমবাংলা, পাঞ্জাব এবং তামিলনাড়ু এই কটি রাজ্যকে তারা দখল করার জন্য আগামী দিনে কাজ করবে। তার জন্য নতুন পরিদর্শক, সাংগঠনিক পরিদর্শক হিসেবে বাইরে থেকে নতুন রিক্রুটমেন্টও হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এখন বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলাকে তারা টার্গেট করছে যে কোনো মূল্যে, সে রাষ্ট্রপতি শাসন করে হোক কিংবা অন্য কোনো ভাবে হোক, তারা কিন্তু করবে। এবং তারই পার্ট হিসাবে গতকাল কিন্তু অনেকটা বলে যায় মুখ ফসকে বলে ফেলেছেন মিঠুন চক্রবর্তী বিজেপির পার্টি অফিসে বসে, যে পশ্চিমবাংলায় 38 জন তৃণমূলের নেতারা নাকি যোগাযোগ রেখে চলেছে, যে কোনো মুহূর্তে তারা বিজেপিতে চলে যাবে। অর্থাৎ মহারাষ্ট্রের মতো এখানেও কি সরকার ফেলে দিয়ে করতে পারে? দেখুন, মহারাষ্ট্রের যে অবস্থাটা হয়েছিল তার চেয়েও ভয়াবহ হবে। তার কারণ সরকার ফেলে দিলে যেটা ঘটবে সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিপদে আছে বাঙালি জাত, অর্থাৎ দেশভাগে বলি হয়ে এফেক্টেড হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে বাঙালি এবং পাঞ্জাবি। তো মহারাষ্ট্রের সেই তুলনায় হয়তো বিজেপি সরকার তার টর্চার করবে, সবকিছু হবে তথাকথিত হিন্দুত্ববাদী, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই যে বারবার অমিত শাহ ঘোষণা করছে ঘুষপেটিয়া, উই পোকা, হ্যাঁ এটা কি ধর্মশালা, অর্থাৎ 48 সালের পরে যে সমস্ত উদ্বাস্তুরা এসেছেন, হয়তো মুসলমানদের সেরকম বিপদ নেই, কিন্তু উদ্বাস্তু হিন্দুরা ভারতবর্ষে বাঙালিরা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে। অথচ এই উদ্বাস্তু মানুষরা অখণ্ড ভারতের ভূমিপুত্ররায় বাংলাকে, ভারতবর্ষের মুখটা উজ্জ্বল করে এসেছিল এতদিন।